আই নো দ্য বয় হু ওয়েন্ট দেয়ার, এটার এক্সাক্ট আনসারটা কি হবে? জিরো কন্ডিশনালের যে বেসিকটা সেটা হচ্ছে যে আপনার যখন কোন একটা চিরন্তন সত্য কথা বলা হয় তখন তার চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ির অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচারার, ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। এবং আমরা আজকে বিদ্যাবাড়ি যে আপনাদের জন্য প্রতিদিন বা প্রতিদিন নিয়মিত যে কিছু আয়োজন নিয়ে আসে এবং সেই আয়োজনের ধারাবাহিকতাই আপনারা জানেন যে আমরা বিভিন্ন প্রশ্ন পর্যালোচনা করে থাকি। আমরা প্রতিদিন সকালবেলা যে পত্রিকার পাতা থেকে সেশনটি করে থাকি, আমরা সাপ্তাহিক সাম্প্রতিক সমাচারের যে সেশনটি আছে সেটা করে থাকি, আমরা কুইজ প্রতিযোগিতা করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকে ঠিক এই মুহূর্তে আমরা যেই সেশনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে 46তম এবং 47তম যে বিসিএস দুটো সামনে আছে, যে দুটো বিসিএস পরীক্ষা, সেই দুটো বিসিএস পরীক্ষা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা, যেগুলো প্রিভিয়াস বিসিএস পরীক্ষাগুলোতে এসেছে, এমন কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সেক্ষেত্রে যখন আমরা বলছি যে ইংরেজির কথা, ইংরেজিতে একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, ইংরেজি যে ভাষাটি আছে বিসিএস এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, সেই ব্যাপারটি হচ্ছে কি আমরা অনেক সময় ইংরেজিকে মেমোরাইজ করি, যেটি খুব একটা ফ্রুটফুল ওয়ে না মনে রাখার। সেক্ষেত্রে কিছু টেকনিক আছে যে টেকনিক দিয়ে আমরা সহজে কোনো একটা সেন্টেন্সকে বা কোনো একটা জায়গাকে স্পেসিফিক্যালি মনে রাখতে পারি। এবং প্রতিটা বিসিএস এ প্রতিনিয়ত যেই প্রশ্নগুলো খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, যেসব টপিক থেকে প্রশ্ন আসে, এবং প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব। তো চলুন আজকের সেশনটি শুরু করা যাক। প্রথমেই আমি বলে নিচ্ছি, এ বার্কিং ডগ সেলডম বাইটস, হিয়ার দ্য ওয়ার্ড বার্কিং ইজ। এই বার্কিংটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানান তো দেখি আপনারা। আমি ঠিক 10 সেকেন্ড আপনাদেরকে সময় দিচ্ছি। এই বার্কিংটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা কি জিরান পার্টিসিপল, নাকি ভার্বাল নাউন, নাকি অ্যাডজেক্টিভ, নাকি কি হয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আপনারা মোটামুটি জানেন এটার অর্থটা কি। দেখেন, যখন আমি বলছি এ বার্কিং ডগ, আপনারা অনেকেই কারেক্ট বলতে পারছেন, অনেকেই একটু কারেক্টলি কনফিউজড কথাটা বলছেন। বার্কিং ডগ যখন আমি বলছি, বার্কিং কি? যে যেই কুকুরটা বেশি ঘেউ ঘেউ করছে সেই কুকুরটা কদাচিৎ বা কমই কামড়ে থাকে। সেক্ষেত্রে ডগ যদি আমি বলি, এখানে দুটো জায়গা আছে, দুটো ভাবে আমি এটাকে খুঁজে বের করতে পারি। একটা উপায় হচ্ছে আমরা যদি আর্টিকেল এ এন দিয়ে পরে সরাসরি একটি ওয়ার্ড দেখি, সেটা হয়ে যায় নাউন। সরাসরি দুটো ওয়ার্ড দেখলে একটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, একটি হয়ে যায় নাউন। সেক্ষেত্রে আর্টিকেল যেহেতু এ আছে, এরপরে বার্কিং একটা ওয়ার্ড, ডগ একটি ওয়ার্ড, এবং সেলডম যেহেতু ভার্ব, তার আগে পর্যন্ত আমরা যদি ধরি, সেক্ষেত্রে আমরা যদি বলি এ বার্কিং ডগ, অর্থ ঘেউ ঘেউ করছে এমন কুকুরটা, সেক্ষেত্রে এটা হয়তো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবং আমি যদি দেখি এই ডগ কথাটাকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, এবং এটি কিন্তু আমরা যে জিরান পার্টিসিপল বলছি, এই জিরান পার্টিসিপল অবশ্যই একটা নন ফাইনিট ভার্বের অংশ, যেটি কিনা চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে এসে থাকে। সেই হিসেবে এটা যদি ডগকে মডিফাই করে বার্কিং কথাটা, যে যেই কুকুরটি ঘেউ ঘেউ করছে, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আরেকটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা যদি আমরা একটু খেয়াল করে জানি তাহলে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। যখন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে এবং সেটি একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করছে, সেটি হয়ে যাচ্ছে কি? সেটি হয়ে যাচ্ছে পার্টিসিপল। সেক্ষেত্রে যদি আমরা দেখি এই সেন্টেন্সের যে এক্সাম্পলটা, যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা একই সাথে অ্যাডজেক্টিভ হিসেবেও সেন্টেন্সে কাজ করছে, একই সাথে আবার যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সে ভার্ব হিসেবেও কাজ করছে। সেক্ষেত্রে এটার অ্যান্সার কি হয়ে যেতে পারে? এটার অ্যান্সার হয়ে যেতে পারে পার্টিসিপল। এখন কথা হচ্ছে, কেউ কেউ বলতে পারেন যে স্যার আমরা যদি অ্যাডজেক্টিভ দেই তাহলে কি ভুল হতে পারে, বা অ্যাডজেক্টিভ দিলাম না কেন? এটার দুটো ব্যাখ্যা আমি দুইভাবে করতে পারি। এখন দেখেন, এখন যদি আপনি বলেন যে এটা কি পার্টিসিপল হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, স্যার অ্যাডজেক্টিভ দিলে কি ভুল হবে?
এটা অ্যাডজেক্টিভ দিলে ভুল হবে বলতে এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না, এই কারণে এখানে কিন্তু আমাকে প্রশ্নে বলা হয় নাই যে হুইচ পার্ট অফ স্পিচ, হুইচ পার্টস অফ স্পিচ, এটা কি আমার কাছে বলা হয়েছে? বলা হয়নি। সেক্ষেত্রে যদি পার্টস অফ স্পিচের কথা আমার এখানে বলা নাই হয়, তার মানে অ্যাডজেক্টিভে আমি যাবই না। সেক্ষেত্রে আমি অবশ্যই এটাকে যাব কি, এটা একটা পার্টিসিপলে চলে যাব। এখন আরেকটা ব্যাখ্যার যে কথা বলছি, ধরেন আপনি একটা দপ্তরের দায়িত্ব পেয়েছেন, সেই দপ্তরকে যদি আমরা কয়েকটা আরো অনুদপ্তরে ভাগ করি, আরো কয়েকটা বিভাগ থাকে সেই দপ্তরের মধ্যে, তো সেই ক্ষেত্রে পুরো দপ্তরের দায়িত্বটা আপনার। কিন্তু যদি পানি দপ্তরের প্রবলেম হয়, আপনি কিন্তু পানি দপ্তরে গিয়ে দরজা নক করবেন এবং সেখানে বলবেন যে আমার এই দপ্তরে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আপনি সলভ করেন, অর্থাৎ স্পেসিফিকলি যেটা যার দায়িত্ব তাকে গিয়ে আপনি বলবেন। এবং সেই হিসেব করেই কিন্তু আমরা বলতে পারছি যেটা অ্যাডজেক্টিভ না হয়ে এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাচ্ছে পার্টিসিপল, যেটা আপনারা অনেকেই কিন্তু কি বলে যে মানে বলতে পারছেন। সেক্ষেত্রে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ পার্টিসিপল। ঠিক আছে, ভেরি গুড, অনেকেই পেরেছেন। এরপরে যদি দেখি which word is determiner in this sentence, will it take much time? এখানে ডিটারমিনার কি, এই সেন্টেন্সটিতে ডিটারমিনার কি, ডিটারমিনারও একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে প্রশ্ন এসে থাকে। এই যে যদি দেখি যে will it take much time, এটার অ্যান্সারে অনেকেই বলছেন সি, মাছটা হয়ে যাচ্ছে একটা ডিটারমিনার। সেক্ষেত্রে ডিটারমিনার কি, আমরা ডিটারমিনারকে অনেক সময় নিয়ে একটু হলেও ঝামেলায় পড়ে থাকি, কেননা মানে নামটা একটু খুব কিছু বোঝানো হচ্ছে যে ডিটারমিনার কি যেন একটা জিনিস। ডিটারমিনার বেসিক্যালি এমন একটা জিনিস যেটাকে একই সাথে মানে কি বলে যে ডিটারমাইন করে একটা কিছুকে, বা নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা প্রকাশক। ডিটারমিনার হচ্ছে, আমি যদি ডিটারমিনারকে ছোট করে বলি, ডিটারমিনার হচ্ছে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশক। সেক্ষেত্রে যখন আমি ডিটারমিনারের কথা বলছি, সেটা অবশ্যই একটা সেন্টেন্সের যে কোনো একটা নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা হিসেবে প্রকাশ করে থাকে। যেমন ধরেন আমি যদি ফর এক্সাম্পল বলি যে মোবাইলকে নির্দিষ্ট করে আমরা কিভাবে বলতে পারি মোবাইলটি। ধরেন আমি কলমকে নির্দিষ্ট করে কি বলতে পারি, কলমটি। এই যে টি কথাটি যুক্ত করেছি সেটাই কিন্তু একটা ডিটারমিনার। আমি যদি বলি দিস পেন, এই কলমটি একটা ডিটারমিনার, দিস কথাটি একটা ডিটারমিনার, কেননা আমি কলমটিকে নির্দিষ্ট করছি দিস কথাটি দ্বারা। আমি যদি বলি দ্যাট বুক, ওই বইটা, সেক্ষেত্রে ওই বইটাকে আমি নির্দিষ্ট করছি ডিটারমিনার হিসেবেই। সেক্ষেত্রে যদি আমরা বলি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সেগুলো ডিটারমিনার হয়। এমনকি আর্টিকেল এ এন্ড দি এগুলোও কিন্তু ডিটারমিনার হয়, কেননা এগুলো নির্দিষ্টতা অনির্দিষ্টতা বুঝিয়ে থাকে। সেক্ষেত্রে এই জায়গার এক্সাম্পলটি যদি দেখেন উইল ইট টেক মাচ টাইম, সেক্ষেত্রে এখানে যে সময়টা আছে, সময়কে ডিটারমাইন করছে বা নির্দিষ্ট করছে মাচ কথাটি বলে, সেক্ষেত্রে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে উইল ইট টেক মাচ টাইম, এটা একটা ডিটারমিনার। আচ্ছা, যে ব্যাপারটি এখানে আসলো এটা হচ্ছে আমাদের যে 46 বিসিএস আছে, সেই বিসিএসটা নিয়ে যে আমাদের প্রোগ্রাম আছে, বিসিএস এর যে প্রোগ্রামটি আছে সেখানকার ডিটেইল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি মানে একটু ছাড় রাখা হয়েছে স্টুডেন্টদের জন্য। সেক্ষেত্রে এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল করে রাখতে পারেন। এটা হচ্ছে গোল্ড লাইফ 6 ব্যাচ আমাদের যে 46 বিসিএস এর আছে। সেক্ষেত্রে খুব সম্ভবত 46 বিসিএস এর যে রেজাল্ট সেটা হয়ে যাবে, 46 বিসিএস এর যে সার্কুলার আছে সেই সার্কুলারটা হয়ে যাবে আপনার খুব সম্ভবত জানুয়ারিতে। তো জানুয়ারিতে যদি সার্কুলার হয়ে যায় হয়তো তারপরে 2-3 মাসের মতো সময় থাকবে। তো বিসিএস এর যে প্রিপারেশনটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়, একটু সময় নিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে এখানে আপনারা এই ব্যাপারটিতে
সাথে যোগাযোগ আমার সাথে চাইলে করতে পারেন আমাদের সাথে। এবং এখানের একটা স্পেশালিটি আছে যে এখানে আপনারা কোর্স প্রতি প্রত্যেকটা বিসিএস এর কোর্সের জন্য আমাদের মেন্টরের ব্যবস্থা আছে, যেটি বিদ্যাবাড়ি প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে। অন্যান্য কোনো মানে কোনো জায়গার মধ্যে এখনো পর্যন্ত কোর্সের জন্য মেন্টর আছে সে ব্যাপারটা আসলে মানে, এবং মেন্টর পার্সোনালি একজন স্টুডেন্টকে, যেমন আজকে আমাদের বিসিএস প্রোগ্রামের আমি মেন্টর হিসেবে আছি, তো আজকে আমাদের একজন স্টুডেন্ট এসে আমার সাথে ইনফ্যাক্ট দেখাও করেছেন, তো সেক্ষেত্রে তার সাথে আমি প্রায় আধা ঘন্টার মতো কথা বলেছি। তো এই যে ফ্যাসিলিটিসটা আছে এটা কিন্তু বিদ্যাবাড়ি প্রোভাইড করছে আপনাদেরকে। এবার যদি দেখি আমরা যে আই নো দ্য বয় হু ওয়েন্ট দেয়ার, এটার এক্সাক্ট অ্যান্সারটা কি হবে বলেন তো? ওকে, সেক্ষেত্রে সবাই আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ, কেউ বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা তার মানে আমাদেরকে জানতে হবে। যদি আমরা বলি ফ্রেজ, ফ্রেজের বাংলা অর্থ কি? শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ হচ্ছে ফ্রেজ, এবং ক্লজ হচ্ছে কি? খণ্ডবাক্য। খণ্ডবাক্যকে ক্লজ বলা হয়। ক্লজ হচ্ছে খণ্ডবাক্য এবং ফ্রেজ হচ্ছে কি? শব্দগুচ্ছ। এবং শব্দগুচ্ছ এবং খণ্ডবাক্যের মধ্যে যদি পার্থক্য দেখি, আমি যদি বলি ভেরি গুড বয়, খণ্ডবাক্য, কি বলে? শব্দগুচ্ছ। কিন্তু আমি যদি বলি হি ইজ আ ভেরি গুড বয়, এটা হচ্ছে একটা খণ্ডবাক্য বা একটা বাক্য। সেক্ষেত্রে পার্থক্য দুটো জায়গার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা পার্থক্য একটা জিনিসই দেখতে পাচ্ছি, এখানে ফাইনিট ভার্ব আছে, ইজ একটা ফাইনিট ভার্ব আছে এবং তার সাথে তো অবশ্যই সাবজেক্ট আছে। অর্থাৎ ক্লজ হতে হলে সবসময় একটা ভার্ব থাকতে হবে, ভার্ব না হলে সেটা কিন্তু কখনোই ক্লজ হয় না। যখন বলছি ক্লজ, সেক্ষেত্রে ক্লজ হচ্ছে হি ইজ আ ভেরি গুড বয়। এই যে হি ইজ বলছে, এই ইজটা যেহেতু একটা ভার্ব, অর্থাৎ ভার্ব যুক্ত কোন একটা শব্দগুচ্ছ খণ্ডবাক্য বা ক্লজ হয়ে যেতে পারে, কিন্তু ভার্ব যদি না থাকে সেটা ফ্রেজ হয়ে যায়। সেক্ষেত্রে এটি কি ফ্রেজ নাকি ক্লজ, এটা এবার আমরা বুঝতে পারবো। ওয়েন্ট একটা ভার্ব আছে, সেক্ষেত্রে এখানে ওয়েন্ট যদি একটা ভার্ব থাকে নিশ্চয়ই সেটা ফ্রেজ হবে না, সেটা হয়ে যাবে ক্লজ। ঠিক আছে, এবার যদি দেখি আমরা যে ক্লজের মধ্যে কোন ক্লজটা হবে, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে? ফ্রেজ যে হবে না এটা আমরা মোটামুটি শিওর হলাম। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হলো কেন, বা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে কেন? যখন আমরা বলছি কোনো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে থাকে। মডিফাই কি? যখন কাউকে বিশেষায়িত করা হয়, কোনো একটা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করা হয়, এই বিশেষায়িত করার কাজটি কিন্তু করা হচ্ছে মডিফাই করা। ফর এক্সাম্পল, আপনি যখন আপনার গাড়িটি মডিফাই করছেন, আপনার বাড়িটি মডিফাই করছেন, আপনার ঘরটি সাজাচ্ছেন, মডিফাই করা। ঠিক তেমনি নাউনকে যখন কোনো কিছু মডিফাই করা হয় সেক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভেরই কাজ করা হয়, বা অ্যাডজেক্টিভই কেবল নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করতে পারে। সেক্ষেত্রে যদি আপনি দেখেন আই নো দ্য বয় হু ওয়েন্ট দেয়ার, এক্ষেত্রে মানে যদি টেকনিকের কথা বলি, সেই টেকনিকটা হচ্ছে যদি কোনো একটা নাউন থাকে, এর পরবর্তীতে যদি কোনো একটা ক্লজ শুরু হয়, তার পূর্বে নাউন আছে, মোস্ট অফ দ্য কেসেস সেটা হয়ে যায় একটি অ্যাডজেক্টিভ ক্লজ, কেননা নাউন সম্পর্কেই তথ্য দিচ্ছে। সেক্ষেত্রে এই যে বয় আছে, বয় যেহেতু একটা নাউন, এবং এটা যে নাউন, এটা কোন প্রকারের নাউন অনেক সময় চলে আসে, 44তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। সেক্ষেত্রে বয় গার্ল যে নাউন আলাদা করে, এইটা কোনটি কোন প্রকার নাউন এটা যদি আমরা একটু মনে রাখতে চাই, যার নাম ধরে ডাকা হচ্ছে সে যদি হাত তোলে তাহলে সেটা প্রপার নাউন। যার নাম ধরে ডাকা হচ্ছে সেটার নামে ডাকার কারণে যদি অনেকে হাত তুলতে পারে, সেক্ষেত্রে সেটা হয়ে যায় কমন নাউন, যেটা আমাদের যারা স্টুডেন্ট আছেন এনরোলড এবং আমার পার্সোনাল যারা স্টুডেন্ট আছেন খুব ভালো করে এই টেকনিকটা জানেন। ফর এক্সাম্পল, ধরেন আমি যদি সবার লাস্টে কমেন্ট দেখছি আমিতা বালার, তো এই আমিতা বালার নাম এবং আমি লাস্টে কি মৌরির কমেন্ট দেখতে পাচ্ছি। এই মৌরির কমেন্টটা যখন আমি দেখতে পাচ্ছি, আমি যদি মৌরিকে ওনার নামটা বলে আমি ডাকি, তিনিই কিন্তু হাত তুলবেন, বলবেন যে জি স্যার আমাকে ডাকছে। সাদিয়া নূরের কমেন্ট দেখছি, স্যার বলবে আমাকে ডাকছে, তাহলে এটা প্রপার নাউন, অর্থাৎ যাকে ডাকছি তিনি হাত তুলছেন, এটাই প্রপার নাউন। কিন্তু ধরেন আমি বলছি গার্লস, মেয়েদের কথা বলছি, আমার ক্লাসে যারা ক্লাস দেখছেন গার্লস বা বয়েজের কথা বলছি, আমি যখন আমি শুধু বয়েজ বা গার্লস বলছি একই সাথে অনেকে হাত তুলতে পারবেন। সেক্ষেত্রে যেই নামটি ধরে ডাকলে কনফিউশন সৃষ্টি হয়, অনেকেই বলবে যে আমাকে ডাকা হচ্ছে,
সেই জিনিসটাই হচ্ছে কমন নাউন হয়ে যায়। এখন আরেকটা প্রশ্ন যদি এইভাবে সলভ আমরা করতে চাই যে ব্যাংক এটি কোন প্রকারের নাউন, এটি একটু আমাকে জানাবেন। ব্যাংক এটি কোন প্রকারের নাউন, এটি একটু আপনারা লিখতে থাকেন। আমার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সেটা আপনারা ধরতে পেরেছেন যে বয়ের পরে বসেছে যে ক্লজটি সেটা বয়কেই মডিফাই করছে, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা নাউন, কি বলে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং বয়টা ব্যাংকটা যদি কমন নাউন হয়, আমি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ সবাই পারছেন। যদি ব্যাংকটা কমন নাউন হয় তাহলে জনতা ব্যাংকটা কোন নাউন বলেন তো? ভেরি গুড, প্রপার নাউন। এই তো চলে আসছে, ভেরি গুড। ফার্স্টে পেরেছেন রানা, রানী, সাহা। এক্স্যাক্টলি। যখন আমি জনতা ব্যাংকের কথা বলছি, জনতা ব্যাংকই হাত তুলছে, অন্য কোনো ব্যাংক হাত তুলছে না। কিন্তু জনতা ব্যাংকের কথা বললে কোনো কনফিউশনও ক্রিয়েট হচ্ছে না। জনতা ব্যাংক কি বলবে যে আমাকে ডাকা হচ্ছে, সেক্ষেত্রে যেই নামটা ডাকলে কনফিউশন সৃষ্টি হবে সেটা হচ্ছে কমন নাউন। যেটা ডাকলে যার নামে ডাকা হয়েছে তিনিই হাত তুলবেন, সেটা হচ্ছে প্রপার নাউন। এরপরে যদি দেখি দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক এই প্রশ্নটাই অনেক চাকরির পরীক্ষায় এসে থাকে এবং এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন, ঠিক আছে? এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? অ্যারাবিয়ান নাইটস এর কথা যখন আমি বলছি, দ্য অ্যারাবিয়ান নাইটস, যদি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়মটা আছে সে নিয়মটা যদি আমরা বলি, বেসিক যে নিয়ম সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটি প্লুরাল হবে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একেবারে টোটাল নিয়মটা, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। অর্থাৎ এই জিনিসটা যদি আমাকে বুঝতে হয়, আমাকে সাবজেক্টটা ধরতে হবে, সাবজেক্ট কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। যখন বলা হচ্ছে দ্য অ্যারাবিয়ান নাইটস, এই যে এস যুক্ত আছে, অনেকে মনে করতে পারেন এস যুক্ত আছে একটা নাউনের সাথে, এটা মনে হয় প্লুরাল, কিন্তু না স্যার, এই জিনিসটা প্লুরাল না। অ্যারাবিয়ান নাইটস একটা গ্রন্থের নাম, অ্যারাবিয়ান নাইটস একটা উপন্যাসের নাম, অ্যারাবিয়ান নাইটস কিন্তু একটা সিরিজেরও নাম। সেক্ষেত্রে দ্য অ্যারাবিয়ান নাইটস এটা কিন্তু কখনোই ওয়্যার হবে না, কখনোই আর হবে না, কেননা এগুলো প্লুরাল, কখনোই হ্যাজ হবে না, কেননা এখানে প্রেজেন্ট পারফেক্টের সুযোগই নাই, স্টিল এ গ্রেট ফেভারিট মানে এখন পর্যন্ত আছে। সেক্ষেত্রে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ইজ। তার মানে যারা অ্যান্সার করেছেন ইজ তারা কারেক্ট অ্যান্সারটা করেছেন। ভেরি গুড। কুরআনের আলো আমি দেখতে পাচ্ছি ইজ অ্যান্সার করেছেন, সঞ্জিদা জাহান হিমু অ্যান্সার করেছেন, নাসরিন আক্তার কমেন্ট করেছেন। ভেরি গুড, সবাই পারছেন। এগুলো কিন্তু চাকরি পরীক্ষার আশাই প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের। এরপরে যদি দেখি, আই ডোন্ট মাইন্ড ড্যাশ কুকিং বাট আই অ্যাম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস। আমি রান্না নিয়ে মানে চিন্তা করছি না, কিন্তু আমি চিন্তা করছি যে মানে কি বলে যে আমরা কি বলে যে থালা বাসন যে মাজার কথা বা ধোয়ার কথা, সেই ধোয়াটা নিয়ে আমি চিন্তিত, যে এই ধোয়াটা আমার ধুতে ইচ্ছা করছে না। সেক্ষেত্রে এই জায়গায় কি হবে? এই জায়গায় যে হেল্পিং হচ্ছে, এই জাতীয় কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কোন ওয়ার্ডগুলো? যদি আমি বলি মাইন্ড, যদি আমি বলি মাইন্ড, আমি যদি বলি ক্যান নট হেল্প, আমি যদি বলি কুড নট হেল্প, আমি যদি বলি উইথ এ ভিউ টু, আমি যদি বলি লুক ফরওয়ার্ড টু, এই কথাগুলো যদি একটা সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে এই কথাগুলোর পরে সবসময় মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এই কথাগুলোর সাথে মেইন ভার্বের, এই কথাগুলোর পরে সবসময় মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেক্ষেত্রে এইখানে এই সেন্টেন্সটিতে কোন শব্দটি আছে? এই সেন্টেন্সটিতে আছে মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। সেক্ষেত্রে মাইন্ডের পরে যেহেতু মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে হেল্পিং। আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং, মানে আমি মানে কিছু মনে করব না বলতে এখানে বোঝানো হয় কি, যে আমি রান্না করতে রাজি আছি, কিন্তু আমি যে থালা বাসন আছে সেটা ধুতে রাজি নাই। আমরা কিন্তু অনেকেই এটা নিয়ে
মোটামুটি বাসার মধ্যে ফেস করে থাকি। অনেকেই কিন্তু কি বলে মশারি টানাতে চায় না। আমাদের যারা বাসায় আছে আমরা খুব ভালো করে জানি যে মশারি টানাতে চাই না, এটাকে খুব কঠিন আমাদের কাছে একটা কাজ মনে হয়। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, ডেঙ্গুর যে পরিস্থিতি, একটু সচেতনতামূলক কথা যদি আমি বলি, সেক্ষেত্রে অবশ্যই মশারি টানাবেন এবং সবাই সেফ থাকার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আছে কি 46 প্রিলির যে অ্যাডভান্স কি বলে যে গোল্ড লাইফ ব্যাচ যে 6 আছে, সেটাও আমাদের কিন্তু ভর্তি চলছে। অর্থাৎ দুটো কোর্সে আমরা দেখলাম, আমাদের দুটো কোর্সে ভর্তির ব্যবস্থা আছে। সেটা যদি আপনারা চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং 46 এর যে গোল্ড লাইফ 6 সেটার মধ্যে আপনারা দেখছেন যে এখানে মোটামুটি একটা ইয়ের ব্যবস্থা আছে আর কি। কি বলো 47 বিসিএস এ আমরা যখন অ্যাডভান্স যে ব্যাচটি আছে সেই অ্যাডভান্স ব্যাচের মধ্যে কিন্তু আমরা মানে এখন থেকেই ভর্তি নিচ্ছি। সেক্ষেত্রে মোটামুটি উপযুক্ত সময় এখন যে আছে এই সময়টাকেই ধরে নেওয়া যায় যে আপনি যদি একটা সলিড প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে এখন থেকে আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন। এবং যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, যে কোনো যোগাযোগ বা অ্যাডভান্স মানে ভর্তি রিলেটেড তথ্যের জন্য, সেক্ষেত্রে এই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। ইনফ্যাক্ট ভর্তি হতেই হবে ব্যাপারটা এমন না, আপনি যে কোনো তথ্যের জন্য, যে কোনো পরামর্শের জন্য এবং চাকরি পরীক্ষার জন্য, যে কোনো আপনার থাকে না যে আপনি অ্যাজ এ মেন্টর হিসেবে বিদ্যাবাড়িকে, কেননা আপনারা জানেন যে বিদ্যাবাড়ি মোটামুটি আপনাদের সেবাই সবসময় কাজ করে থাকে, সেক্ষেত্রে যে কোনো তথ্যের জন্য আমি একজনকে দেখতে পাচ্ছি যে ডিগ্রি পরীক্ষার কমেন্ট করেছেন যিনি, যে ডিগ্রি পরীক্ষা দিলে কি স্যার বিসিএস দেয়া যায় কিনা। স্যার আপনার একটা মাস্টার্স করতে হবে, যদি আপনি একটা মাস্টার্স করেন সেক্ষেত্রে ডিগ্রি পরীক্ষা দিয়েও আপনি বিসিএসটা দিতে পারবেন। তো এই জাতীয় যে কোনো তথ্য, আপনার যে কোনো চাকরি রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনি কিন্তু আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে মানে আমরা আসলে we will welcome you to join us, বা we will welcome you to let us know বা to let you know যে কোনো একটা ইনফরমেশন। ঠিক আছে, এবার যদি দেখি আমরা এরপরের প্রশ্ন, যেখানে বলা হচ্ছে ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার অ্যান্সার কি হবে? এটা খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু স্টিল চাকরি পরীক্ষায় বিগত 23 সালেই এসেছে একটা চাকরি পরীক্ষার মধ্যে প্রশ্ন। এটার অ্যান্সার কি হবে একটু বলেন তো আমাকে, দেখি কমেন্ট করে কে পারছেন। যখন আমি বলছি যে ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার অর্থটা কি? ওয়াটার বয়েলস এর পরে ইফ কথাটি কেন এসছে? ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে কি এক প্রকার কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, এবং কন্ডিশনাল সেন্টেন্সে শর্তযুক্ত বাক্য বোঝানো হয়। সেক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স সবসময় শর্তযুক্ত বাক্য হয়ে যায়, এবং সেই শর্তযুক্ত বাক্যটা যখন আমি বলছি সেই কন্ডিশনকেই বোঝানো হয় কন্ডিশনাল সেন্টেন্স। সেক্ষেত্রে যদি আমি বলি যে কন্ডিশন মানে কি শর্ত, কন্ডিশন সবসময় এমন হয় যে আপনি আমাকে একটা দিলে আমি আপনাকে একটা দিব, আপনি আমাকে দুটো দিলে আমি আপনাকে দুটো দিব, এমনটা হয়ে থাকে। কিন্তু আপনি আমাকে একটা দিলে আমি আপনাকে একটা দিব, আপনি আমাকে দুটো দিলে আমি আপনাকে দুটো দিব, এই রিলেটেড কিন্তু কন্ডিশনগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে দেখেন, যখন আমি একটা কথা বলছি কন্ডিশনাল সেন্টেন্স, আমি যখন নিজের মানে অজান্তেই বলছি যে আপনি আমাকে একটা দিন আমি আপনাকে দুটো দেই, সেক্ষেত্রে আপনি দেখেন যখন এই কথাটি আমরা বলছি আমরা কিন্তু অটোমেটিক্যালি একটা প্রেজেন্টে একটা ফিউচারে চলে যাচ্ছে, অর্থাৎ আপনি আমাকে দিন আমি আপনাকে দিব। সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে যদি কোনো কিছু থাকে, কন্ডিশনাল সেন্টেন্স দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল কি? বাস্তবে যেটা সম্ভব। রিয়েল কন্ডিশনাল হচ্ছে বাস্তবে যেটা সম্ভব, এবং আনরিয়েল কন্ডিশনাল কি? যেটা বাস্তবে সম্ভব নয় এমন কন্ডিশনালকে সবসময় আনরিয়েল কন্ডিশনাল বলে। সেক্ষেত্রে যদি আমি বর্তমানে একটা কাজ কেউ আমাকে করে দেয়, সেটা আমি ভবিষ্যতে তাকে যে করে দিব সেটা কিন্তু সম্ভব বর্তমানে, কিন্তু যদি আমাকে বলা হয় তুমি যদি আমাকে সেটা দিতে আমি তোমাকে সেটা দিতাম, এটা কিন্তু সম্ভব না। অতীতকাল তো অতীতেই চলে গিয়েছে, সেটা বর্তমানে আসা সম্ভব না। সেজন্য এটাকে আপনারা বলতে পারেন জিরো কন্ডিশনাল। কিন্তু জিরো কন্ডিশনাল মানে থাকে না, নাম দিয়ে না বুঝে এটার কাজ কি করতে হয় সেটা আপনি একটু খেয়াল করুন। জিরো কন্ডিশনালের যে বেসিকটা সেটা হচ্ছে যে আপনার যখন কোনো একটা চিরন্তন সত্য কথা বলা হয় তখন তার একটা পাশে যদি সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে তার
পরের পাশের যে সেন্টেন্সটি আছে সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট হয় এবং এই কন্ডিশনাল সেন্টেন্স ইউজুয়ালি ইফ দ্বারা যুক্ত করা হয়। সেক্ষেত্রে এইটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ইফ ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি which one of the following is a correct sentence। দেখেন একটা জিনিস এই জায়গায় আমাদের ভুল হয় এবং এই জিনিসটা যদি একটু টেকনিক দিয়ে আমরা দেখি সহজে করতে পারি। মেইকের সাথে আমরা যদি অফ বসাই সেটাও সঠিক, মেইকের সাথে আমরা যদি ফ্রম বসাই সেটাও কিন্তু সঠিক, দুটোই কিন্তু সঠিক। প্রিপোজিশন হিসেবে মেইকের সাথে অফও আমি বসাতে পারি, মেইকের সাথে ফ্রমও আমি বসাতে পারি। এখন কথা হচ্ছে কখন অফ বসবে কখন ফ্রম বসবে সেটা হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ। দেখেন যখন সরাসরি তৈরি বোঝায়, সরাসরি তৈরি বোঝালে মেইকের সাথে অফ বসে, কিন্তু সরাসরি তৈরি নয় এমন বোঝালে, সরাসরি তৈরি নয় এমন যদি বোঝানো হয় সেক্ষেত্রে মেক ফ্রম বসে। সহজে মনে রাখতে পারি কিভাবে, আসুন তো একটু খেয়াল করে দেখি। যখন আমি বলছি সরাসরি তৈরি নয় কেমন বলতে পারেন, যে একটা কাঠ দ্বারা যে একটা ফার্নিচার তৈরি হয়েছে সেই ফার্নিচারটা যে কাঠ দ্বারা তৈরি হয়েছে আপনি দেখে বুঝতে পারছেন যেটা কাঠের তৈরি, কিন্তু যদি আপনি একটা কাঠের মানে একটা বাঁশ দিয়ে বা একটা কাঠ দিয়ে যে কাগজ তৈরি হয় এটা কিন্তু আপনি দেখে বলতে পারবেন না, সরাসরি যে তৈরি সেটা আপনি বলতে পারছেন না। অর্থাৎ এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আপনি দেখে বলতে পারছেন না, দেখেই এই ব্যাপারটা হয়ে যাচ্ছে যে সরাসরি তৈরি নয় এবং সেই ক্ষেত্রে সবসময় ফ্রম বসে। সহজে যদি মনে রাখতে চাই সেক্ষেত্রে আমি বলতে পারি যে সহজে তৈরি নয় এটা বুঝতে আমার বেশি অ্যালফাবেট বা বেশি লেখাপড়া করতে হয়েছে, 4টা অক্ষর লিখতে হয়েছে, তাই সহজে তৈরি নয়ের ক্ষেত্রে আমার বেশি রিসার্চ করে বেশি লেখাপড়া করতে হয়েছে। সেক্ষেত্রে আমি যদি বলি দ্য পেপার is made from wood যখন বলছেন সেক্ষেত্রে সহজে তৈরি নয় এটা বুঝতে পারছেন, মেডের সাথে ফ্রম বসলো। কিন্তু আমি যদি মেকের সাথে অফ বসাই সেক্ষেত্রে কি বলতে পারবো, যে দ্য রিং is made of gold। অর্থাৎ সরাসরি তৈরি হয়ে থাকলেই সেটা মেকের সাথে অফ বসে। যখন আপনি একটা রিং দেখছেন রিংটা যে সরাসরি স্বর্ণ থেকেই তৈরি হয়েছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কিন্তু যদি আপনি বলেন যে স্যার রিং তো ইমিটেশন দিয়েও হয়, সেক্ষেত্রে এই যে ইমিটেশন দিয়ে হয় এই বুদ্ধিটা স্যার শুধুমাত্র বাঙালিদেরই আছে, এই বুদ্ধিটা ইংরেজরা করে না। সো সেক্ষেত্রে তারা যদি কোনো অর্নামেন্টস দেখে সেটা গোল্ড দিয়েই সচরাচর বানিয়ে থাকে। সেক্ষেত্রে এই ব্যাপারটি যে মেড অফ এবং মেড ফ্রম, মেক অফ এবং মেক ফ্রম, এই ব্যাপারটি আমি আশা করছি এখন থেকে আপনাদের কারোরই ভুল হবে না, এটা হয়ে যাবে মেড ফ্রম। এরপরে যদি বলি which one is the correct sentence, সেক্ষেত্রে আমরা যদি বলি কারেক্ট সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে I prefer tea than coffee, I prefer tea to coffee। এইখানে কিছু কথা আছে, এটা ল্যাটিন কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর পরে সবসময় টু বসে, সবসময় টু বসে। সেগুলো যদি আমরা বলি প্রেফারের সাথে টু বসে, সিনিয়র টু বসে, জুনিয়র টু বসে, ইনফেরিয়র টু বসে। এই কথাগুলোর পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে থাকে। সিনিয়রের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, জুনিয়রের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে এবং ইনফেরিয়রের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে। সেক্ষেত্রে এই যে এক্সাম্পলটি আছে এই এক্সাম্পলে যদি যাই, এই আই প্রেফার টি টু কফি, এটা হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সেক্ষেত্রে যে ওয়ার্ডগুলোর পরে সবগুলোতে টু থাকে সবগুলো কিন্তু আমরা একসাথে একত্রে দেখে ফেললাম, ঠিক আছে। হ্যাঁ, সুপিরিয়রের সাথেও টু বসে, সেক্ষেত্রে এটা বলেছেন কি জুবায়ের হোসেন, জি এক্স্যাক্টলি সুপিরিয়রের সাথেও আমরা টু বসাতে পারি। সেক্ষেত্রে এই জিনিসটা যদি একটু আলাদা করে মনে রাখতে চাই আমরা কিন্তু খুব সহজে ব্যাপারটাকে ইজিলি আয়ত্তে করতে পারি এবং এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ।
তো আমরা আজকে যে প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করলাম সেই প্রশ্নতে মোটামুটি কয়েকটা জায়গা ছিল, যেসব জায়গা থেকে প্রশ্ন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল আমাদের প্রশ্নে। আজকে আমাদের জিরান পার্টিসিপল থেকে আমরা প্রশ্ন করেছি, আমরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমরা প্রশ্ন করেছি, আজকে আমরা কি আপনার ওভারঅল যে কি বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেখান থেকেও প্রশ্ন করেছি। তো বিসিএস এর যত জায়গা থেকে যত প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করার আজকে চেষ্টা করেছি। সেক্ষেত্রে আশা করছি আজকের যে সেশনটি আছে সেই সেশনটি আপনি এনজয় করেছেন এবং আপনার যারা ফ্রেন্ডরা আছে তারাও সবাই একসাথে মিলে দেখেছেন এবং মোটামুটি বুঝতে পেরেছেন ক্লাসগুলো। তো এই বিসিএস এর ক্ষেত্রে ইংরেজি সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা মোটামুটি জানি যে একেবারে খুবই ক্রুশাল একটা সাবজেক্ট ইংরেজি এবং ম্যাথ বিসিএস এর জন্য। তো সেই ক্ষেত্রে আপনার এখন থেকে আমার সাজেশন থাকবে বা অ্যাজ এ পার্সন আমি বলবো যে আপনারা যদি বিসিএস এ কোয়ালিফাই করতে যান এখন থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত যতদিন না পরীক্ষা হবে, যতদিন না আপনার মানে সামনে পরীক্ষা হচ্ছে, ইংরেজি ম্যাথটা ডেইলি চর্চা করবেন। কেননা এই দুটো সাবজেক্টেই কিন্তু মানুষ আটকায় বেশি। অন্যান্য সাবজেক্টে আপনি হয়তো একটা পর্যায়ে পৌঁছে যেতে পারবেন, কিন্তু ইংরেজি ম্যাথটা দৈনিক চর্চা না করলে আমাদের একটু ঝামেলায় পড়ে যেতে হয়। সেজন্য এটা চর্চার বিকল্প নাই। এবং এটা বলেই শেষ করছি যে যদি বিদ্যাবাড়ির যে কোনো প্রয়োজন হয়, যে কোনো সাহায্যের প্রয়োজন হয়, যে কোনো কথা বলতে চান আপনি, ওভারঅল যে চাকরির বয়স শেষ কি করা যায়, আপনার যদি ক্যারিয়ার মেন্টরশিপ প্রয়োজন হয়, আপনার যদি ক্যারিয়ারের কোনো একটা সাজেশন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি বিদ্যাবাড়ির সাথে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে নাম্বারগুলো আছে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের এখনকার মতো আজকে আমাদের ক্লাস। আশা করেছি সবাই এনজয় করেছেন এবং যতটুকু শিখেছেন ততটুকু অবশ্যই পরীক্ষার হলে কাজে লাগাতে চেষ্টা করবেন। এভাবেই আসলে ইংরেজিটা সহজে পড়া যায়। তো আজকে এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। আর যেহেতু ডেঙ্গু পরিস্থিতি, সকালেও একবার বলেছি, আজকে যখন নিউজ প্রেজেন্টেশন সেশনটা নিচ্ছিলাম তখনও একবার বলেছি, এখনো বলছি যে নিজেরা অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন। চারদিকে অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো না, অনেক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তো সবাই ভালো থাকুন, সেই শুভকামনা করে আজকের মতোই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সালামু আলাইকুম।